জানি তোমরা অনেক অধীর আগ্রহে আছো দর্শনের মক টেস্ট কবে হবে। হ্যাঁ, আজকে একটা দর্শনের মক টেস্ট নেব। উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026-27 দর্শন মক টেস্ট। ফুল মার্কস হলো 40। রায় মার্টিন থেকে এই সেটটি নেওয়া হয়েছে। তোমার স্কোর জেনে নাও, মানে আমরা কতটা প্রিপারেশন নিলাম এ পর্যন্ত তার একটা মাপকাঠি আজকে আমরা নির্ণয় করব। যে তোমার আর একটা কথা বলে রাখি, আমরা এই চ্যানেলে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন এই 5টা সাবজেক্টের 100% তোমাদের নোটস, সাজেশন, মক টেস্ট এবং টেস্ট পেপার সমাধান দিয়ে সাহায্য করছি। তোমরা শুধুমাত্র আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবে, তাহলেই ব্যাস। আর আমরা যে সমাধানটা করব রায়মার্টিন থেকে, রায়মার্টিনের সেটগুলি একটু কঠিন। তুমি যদি রায়মার্টিনের সেট এর থেকে 30 কভার করতে পারো, তাহলে জানবে ফাইনালে তুমি 37 থেকে 38 নম্বর পাবে। এটা আমার দীর্ঘ অভিজ্ঞতার থেকে আমি বলছি। যে সমস্ত ছাত্রছাত্রীরা 30 কভার করবে এই সেটের উপরে, রায়মার্টিনের সেটের উপরে, তারা অবশ্যই ফাইনাল পরীক্ষায় 37 থেকে 38 পাবে। তাহলে কি 40 পাবে না? অবশ্যই 40 পাবে। তবে এই সেটের সব প্রশ্নই যদি তুমি উত্তর দিতে পারো, তাহলে তোমার দক্ষতা অনেক বেশি, মানে তুমি ফাইনালে অবশ্যই 40-এ 40 পাবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। 40টা প্রশ্ন, একটু সময় লাগবে আমাদের। আর তোমরা অনেকেই আমাকে বলেছো যে স্যার আমাদের প্রশ্নগুলি আগে বলে দিয়ে পরে অ্যান্সার কি দিলে একটু অসুবিধা হয়, তাই তোমাদের আমি সঙ্গে সঙ্গেই উত্তরগুলি বলে দেব। তোমরা অনেকেই চেয়েছো কমেন্ট করে যে স্যার সঙ্গে সঙ্গে উত্তরগুলি বলে দেবেন, তাহলে কোনটা আমি পারবো বা পারবো না সেটা তো আমি নিজেই জানি, তাই আমি কাউন্ট করে নেব যে কটা আমার ঠিক হবে। তো সঙ্গে সঙ্গে উত্তরগুলি বলে দিলে আমাদের বুঝতে সুবিধা হয়, তাই আমি সঙ্গে সঙ্গেই তোমাদের প্রশ্নের উত্তর বলে দেব। তোমরা কতটা পাচ্ছ সেটাও লক্ষ্য করবে। দেখো, ও প্রথম প্রশ্ন, আইন হলো রাষ্ট্রের সার্বভৌম শক্তির প্রকাশ বলেছেন। একথা কে বলেছেন? টমাস হবস, প্লেটো, জন লক না অ্যারিস্টটল? এটা কিন্তু টমাস হবস বলেছেন। এই লাইনগুলি কিন্তু তোমাদের বারবার তোমাদের বলেছি যে পরিবেশ নীতিবিদ্যা আর সমাজ রাষ্ট্র দর্শন ওই দুটো অধ্যায় থেকে তোমাদের কিছু উক্তি আছে, উক্তিগুলি মনে রাখতে হবে। তো চলো পরের প্রশ্ন, রাষ্ট্রের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত হলো, এখানে 4টে অপশন আছে। রাষ্ট্রের যে মূল বৈশিষ্ট্য তার অন্তর্ভুক্ত কোন অপশনটা? স্বাধীনতা, ভূখণ্ড, জনগণ, সরকার ও সার্বভৌমত্ব, সমান অধিকার জনগণ, কোনটা? দেখো, আমরা শেষ অধ্যায়ে রাষ্ট্র দর্শন সম্পর্কে পড়তে গিয়ে জেনেছি রাষ্ট্রের মৌলিক 4টে বৈশিষ্ট্য আছে: ভূখণ্ড, জনগণ, সরকার, সার্বভৌমত্ব। তাহলে এখানে কোন অপশানে দেখতে পাচ্ছ? এটা বি অপশানে, তাহলে বি অপশানটা সঠিক হবে। এরপর 3 দেখো, কোন দার্শনিক দ্য রিপাবলিক গ্রন্থে 5 ধরনের শাসন ব্যবস্থার কথা উল্লেখ করেছেন? রিপাবলিক গ্রন্থটাই তো প্লেটোর, এটা তো তোমরা জানো। আবার এই প্রশ্নটা এমন হতে পারে রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে? প্লেটো। তাহলে সেই রিপাবলিক গ্রন্থে শাসন ব্যবস্থা সম্পর্কে কে বলবে? প্লেটোই বলবে। তাহলে এখানে সঠিক উত্তর প্লেটো। অ্যারিস্টটল, লক, হবস অপশানে ছিল। আচ্ছা, এরপরে আমরা একটা শূন্যস্থান করব। দেখো, কারাগারকে ড্যাশ বলা হয়, বলা যায়? সম্প্রদায়, প্রতিষ্ঠান, সংঘ, সমিতি, সমাজ। এখন কারাগারকে আমরা কিন্তু সংঘ বা সমিতি বলবো, কারণ কারণ সংঘ বা সমিতির অধিকাংশ বৈশিষ্ট্য কারাগারের মধ্যে রয়েছে। তবে কেউ কেউ হয়তো বলতে পারো তোমরা যে স্যার এটাকে তো সম্প্রদায় বলা যায়, অনেক বইতে আছে। সম্প্রদায় এইভাবে বলা যায় না। সম্প্রদায় বলা যায় কখন? একজন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামির ক্ষেত্রে কারাগারকে কি বলা যাবে? তখন তাকে সম্প্রদায় বলা যাবে যুক্তির খাতিরে। কিন্তু কারাগার এই
প্রতিষ্ঠানটাকে সংঘ বা সমিতি বলতে হবে। তাহলে এখানে সি অপশন সঠিক হবে। তারপরে সমাজ হলো সামাজিক সম্বন্ধের জটাজাল যার দ্বারা প্রত্যেক ব্যক্তি একে অপরের সঙ্গে যুক্ত থাকে। এই বক্তব্যটি কার? ম্যাকাইভার পেজ, গিসবার্ট, ডিডি রাফেল, টমাস হবস। এটাও একটা উক্তি, তোমাদেরকে বারবার বলেছি এই উক্তিগুলি তোমাদের লিখে নিয়ে আলাদাভাবে মুখস্থ করে নেবে। এটা গিসবার্ট বলেছেন। পরের প্রশ্ন, দেকার্ত দ্রব্যকে কয়টি শ্রেণীতে ভাগ করেছেন? আজকের লাইভ ক্লাসেই আমরা আলোচনা করেছি। দেকার্ত দ্রব্যকে দুটি শ্রেণীতে ভাগ করেছেন। তোমরা দেখবে অনেক বই হয়তো তিনটে শ্রেণী বলা আছে, না তিন না, কিন্তু দুটি শ্রেণীতে। কি কি? নিরপেক্ষ আর সাপেক্ষ। তাহলে এখানে দুইটি। আর যদি বলে দেকার্তের মতে দ্রব্য কয়টি, তখন তিনটি, ঈশ্বর, মন ও জড়। এরপর 7 নম্বর প্রশ্ন, শূন্যস্থান। স্পিনোজার মতে ঈশ্বর হলো ড্যাশ শক্তি, সৃজন শক্তি, সৃজনী শক্তি, এ ও বি উভয়ই কোনোটি নয়। এখানে স্পিনোজার মতে ঈশ্বর কিন্তু সৃজন বলতে সৃষ্টিকর্তা এবং তার সৃজনী শক্তি দুটোই, অর্থাৎ সি অপশন সঠিক হবে। পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদের প্রবক্তা, এটা আমরা জানি লাইবনিজ। এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, লাইবনিজ অপশন সি। পরে মুদ্রণ ছাড়া ধারণা অসম্ভব, কে বলেছেন? তোমাদের বারবার আমি বলেছি যে মুদ্রণ শব্দটা যার সঙ্গে যুক্ত থাকবে সে হবে হিউম। তাহলে এখানে দেখো অপশন বি হিউম। পরে সাবস্ট্যান্স শব্দটির বাংলা প্রতিশব্দ হলো, আমাদের প্রথম যে অধ্যায় দর্শনের সেই অধ্যায়টার নাম দ্রব্য, আর এই দ্রব্য এর ব্র্যাকেটে দেখবে ইংরেজিতে সাবস্ট্যান্স লেখা আছে। তাহলে সাবস্ট্যান্স শব্দটির বাংলা প্রতিশব্দ হলো দ্রব্য, অর্থাৎ ডি অপশন। এরপর 11, বিবৃতি উপনিষদই বেদান্ত। হ্যাঁ, বেদান্ত যেটা সেটা তো উপনিষদের উপরে পুরো নির্ভর করে, পুরো উপনিষদের উপরে নির্ভর করেই কিন্তু বেদান্ত দর্শন প্রতিষ্ঠিত। তাহলে এটা ঠিক উপনিষদই বেদান্ত, কারণ মানে বেদের অন্ত মানে শেষ ভাগকে উপনিষদই তো বলা হয়, কারণ এই উপনিষদের উপর ভিত্তি করে বেদান্ত দর্শন গঠিত। তাহলে এটা দুটোই ঠিক, এ এবং আর উভয়ই সত্য এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। তাহলে এ অপশনটাই ঠিক হবে। এরপর আমরা দেখব স্তম্ভ একটা মেলাবো। আচ্ছা, এখানে ঋক, সাম, যজু, অথর্ব আমরা জানি 4টে বেদ রয়েছে। তো এখানে ডান দিকে দেখো বৃহৎ, আরণ্যক, ঐত্তরেয়, মান্ডুক্য, ছান্দোগ্য। আমরা যদি দেখি তাহলে একের সঙ্গে কিন্তু বি এর ম্যাচ করবে, ঋগ্বেদ, ঐত্তরেয়। তাহলে একের সঙ্গে যদি বি এর ম্যাচ করে, আমরা এখানে দেখছি একের সঙ্গে বি এর ম্যাচ একটাতে আছে, একের সঙ্গে এ আছে, এটা হবে না। একের সঙ্গে ডি আছে, এটা হবে না। একের সঙ্গে বি আছে এখানে, একের সঙ্গে সি আছে, এটা হবে না। তাহলে একটা জায়গাতেই আছে একের সঙ্গে বি এর ম্যাচ, অতএব সি অপশন সঠিক। আচ্ছা, আমরা 12 নম্বর দেখলাম। এরপর 13 নম্বর প্রশ্ন দেখব। 13 নম্বর, শ্রুতি প্রস্থান বলা হয় ভগবদ গীতাকে, ব্রহ্মসূত্রকে, উপনিষদকে, সবকটিকে। সঠিক উত্তর হবে সি, উপনিষদকে। পরে শঙ্করাচার্যের মতে মায়া ব্রহ্মের স্বরূপ, লক্ষণ, উপাধি, পরিণাম। এখানে শঙ্করাচার্যের মতে মায়া, মায়া মানে কি? মায়ার দ্বারা, মায়া হলো একটা শক্তি, মায়ার দ্বারা ব্রহ্ম জগৎ রূপে আমাদের সামনে আসে। তো মায়া একটা শক্তি, এখানে পরিণাম হবে না, লক্ষণ বা স্বরূপও হবে না, অর্থাৎ উপাধি হবে, সি। 15, অদ্বৈতবাদের ঐতিহাসিক প্রতিষ্ঠাতা হলেন শঙ্করাচার্য, গোবিন্দপাদ, গৌড়পাদ, রামানুজ। এই প্রশ্নটা নিয়ে তোমাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। অদ্বৈতবাদের প্রথম উত্থাপককে, অদ্বৈতবাদের সূত্রপাত কে করেছেন, অদ্বৈতবাদের কথা প্রথম কে বলেছেন, অদ্বৈতবাদের ভিত্তি কার, এরকম যদি প্রশ্ন হয় তাহলে গৌড়পাদ হয়। আর যদি বলে অদ্বৈতবাদের ঐতিহাসিক প্রতিষ্ঠাতা মানে কি মূল প্রতিষ্ঠাতা, তাহলে শঙ্করাচার্য। অদ্বৈতবাদের কথা বলেছেন গৌড়পাদ,
কিন্তু প্রতিষ্ঠাতা হলো শঙ্করাচার্য। তাহলে এখানে শঙ্করাচার্য। 16, রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের মাপকাঠির ভিত্তিতে অ্যারিস্টটল কয় প্রকার শাসন ব্যবস্থার কথা উল্লেখ করেছেন? 3 প্রকার। এরপরে 17 নম্বর প্রশ্ন, আমরা অনুষ্ঠানের মাধ্যমে বিধি নিয়ম পালন করি, কর্ম করি, ধর্ম পালন করি, নিয়ম কানুন রূপায়ণ করি। তাহলে আমরা অনুষ্ঠান মানে কি? আমাদের যে সংঘ সমিতি বা সম্প্রদায় রয়েছে তার মধ্যে যে ক্রিয়াকলাপগুলি চলে, আমরা যে কাজগুলি করি সেগুলিকে অনুষ্ঠান বা প্রতিষ্ঠান বলা হয়। তাহলে আমরা অনুষ্ঠান প্রতিষ্ঠানের মাধ্যমে কি বিধি নিয়ম পালন করি। অপশন এ, বিধি নিয়ম পালন করি। দার্শনিক অ্যারিস্টটল কয় প্রকার শাসন ব্যবস্থার কথা উল্লেখ করেছেন? একটু আগের প্রশ্নটাতেই ছিল, এটা রিপিট হয়েছে প্রশ্নটা। 3 প্রকার। বিবৃতি, আচ্ছা, এখানে বিবৃতিতে বলা 1 নম্বরে বলা আছে, প্রতিষ্ঠান হলো সেই সব প্রচলিত কর্মপদ্ধতি যার দ্বারা গোষ্ঠীর উদ্দেশ্য পূরণ হয়। হ্যাঁ, প্রতিষ্ঠান বলতে কি, আমরা যে বিভিন্ন সংঘ সমিতি বা সম্প্রদায়ের মধ্যে যে কার্যকলাপগুলি করি সেগুলিকে অনুষ্ঠান প্রতিষ্ঠান বলা হয়। তাহলে সেদিক থেকে এই যে কর্মপদ্ধতি যার দ্বারা গোষ্ঠীর উদ্দেশ্য পূরণ হয়, এটা ঠিক। বিবৃতি 2, একটি নির্দিষ্ট উদ্দেশ্য লাভের জন্য কোন সামাজিক গোষ্ঠী প্রতিষ্ঠান তৈরি করে না, এটা তো না। একটা নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য কি সংঘ বা সমিতি তৈরি করে, তাহলে এটা মিথ্যা। প্রথম বিবৃতি সত্য, পরের বিবৃতি মিথ্যা। তাহলে প্রথম বিবৃতি হলো সত্য আর পরের বিবৃতি মিথ্যা, মানে সি এরটা হবে। তো এটা একটা রায়মার্টিনের সেট। এখানে আমি দেখেছি রায়মার্টিনের উত্তরগুলিও দেখেছি, বেশ কয়েকটি উত্তর রায়মার্টিনেও ভুল দেওয়া আছে। এটা যেমন ভুল আছে, আগে একটা দেখলাম সেখানে ভুল ছিল। পরে সমাজ হলো মূর্ত সামাজিক সম্বন্ধ, বিমূর্ত সামাজিক সম্বন্ধ, মূর্ত ও বিমূর্ত উভয়ই কোনোটি নয়। সমাজ কি? সমাজের কোনো নির্দিষ্ট গণ্ডি সীমাবদ্ধতা আছে না, সমাজের কোনো মূর্ত আকার আছে না, সমাজ বিমূর্ত। তাহলে এখানে সমাজ হলো বিমূর্ত। সম্প্রদায়, সংঘ এগুলির ক্ষেত্রে কিন্তু মূর্ত হবে, কিন্তু সমাজ বিমূর্ত। সমাজের কোনো নির্দিষ্ট ভূখণ্ডও নেই, এর নির্দিষ্ট কোনো স্থান বা কিছুই নেই, আকার নেই। প্র্যাকটিক্যাল ইথিক্স গ্রন্থটি কার লেখা? এটা তো তোমরা জানো, বারবার আমাদের আলোচনায় আসে। পিটার সিঙ্গার লিখেছেন প্র্যাকটিক্যাল ইথিক্স। তারপরে অগ্রাধিকারমূলক উপযোগবাদ এর কথা কে বলেছেন? এটা যদিও পিটার সিঙ্গার বলেছেন, কিন্তু এই প্রশ্নটা তোমাদের আসবে না, কারণ এই উপযোগবাদ এটা আমাদের সিলেবাসের মধ্যে পড়ে না। যদিও এর নামটা আমাদের সিলেবাসে চলে আসে, কিন্তু উপযোগবাদ সম্পর্কে বিস্তারিত আমাদের কোনো আলোচনা নেই। এরপর বিবৃতি রয়েছে, দেখো 23, কোনো কোমা অবস্থায় ব্যক্তি জড়বস্তুতে পরিণত হয়। হ্যাঁ, ঠিকই তো। যখন কোনো ব্যক্তি কোমায় যায় তখন তো সে তার জ্ঞান বা তার নড়াচড়া কোনো কিছুই করে না, মানে তার কোনো সেন্স কাজ করে না, তাহলে সে একটা জড়বস্তুই পরিণত হয়। ঠিক, কারণ কোমা হলো রোগীর অজ্ঞান ও অচেতন অবস্থা, এটাও ঠিক। তাহলে এর কারণ ব্যাখ্যা সবই ঠিক। তাহলে এ এবং আর উভয়ই সত্য এবং আর এ এর সঠিক ব্যাখ্যা, এটাই ঠিক। এ অপশন ঠিক হবে। এরপরে প্রশ্ন আমরা দেখবো এবার 24 দেখো, সমাজতন্ত্র কত প্রকার হয়? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। এটা 2 প্রকার হয়। পরে বিবৃতি রয়েছে, দেখো গভীর বাস্তু সংস্থান শত মূল্যবান। হ্যাঁ, গভীর বাস্তুতন্ত্র তো সকলের মূল্যের কথা বলা হয়েছে, শত মূল্যের কথা বলা হয়েছে, ঠিক। কারণ জগতে মানুষ এবং অন্যান্য প্রাণীর কল্যাণ এবং বিকাশের নিজস্ব মূল্য আছে, এটাও ঠিক এবং এর ব্যাখ্যাটাও ঠিক। তাহলে দুটোই ঠিক, বিবৃতি কারণ এবং এর ব্যাখ্যাও ঠিক।
এখানে তাহলে অপশনগুলি রয়েছে, দেখো এ এবং আর উভয়ই সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা, এটা ঠিক হবে। পরের প্রশ্ন দেখো, শঙ্করাচার্যের মতানুযায়ী কোন ডায়াগ্রামটি সঠিক? শঙ্করাচার্যের মতে আমরা কি জানি, ব্রহ্ম আর জগৎ এই দুটো, মানে যে ব্রহ্ম সেই জগৎ। শুধু এটা আমরা ব্রহ্মকে জগৎ রূপে দেখি, আমরা যাকে দেখি সে আসলে ব্রহ্ম, তবে এটা আমাদের ভ্রম, অবিদ্যার জন্য আমরা ব্রহ্মকেই জগৎ রূপে দেখি। তাহলে যে ব্রহ্ম সেই জগৎ। তাহলে এখানে কি দেখো, এই যে ব্রহ্ম ইজিক্যাল টু জীব, এটা ঠিক, বিয়েরটা ঠিক হবে। এরপর 27, মায়া কোন শক্তির সাহায্যে ব্রহ্মের স্বরূপকে আবৃত করে? তাহলে আমরা জানি মায়ার দুটো শক্তি শঙ্করাচার্যের মতে, আবরণ আর বিক্ষেপ। আবরণের দ্বারা কি ব্রহ্ম ঢাকা পড়ে যায়, আর বিক্ষেপের দ্বারা জগৎ রূপে আমাদের সামনে আসে। তাহলে এখানে বলছে মায়া কোন শক্তির সাহায্যে ব্রহ্মের স্বরূপকে আবৃত করে, মানে ঢেকে দেয়। তাহলে এটা আবরণ শক্তি এ। মায়াবাদের বিরুদ্ধে সপ্ত অনুপপত্তির উত্থাপক হলেন। মায়াবাদের বিরুদ্ধে 7টা আপত্তি তুলেছেন রামানুজ। তাহলে এই প্রশ্নের উত্তরে কি হবে? রামানুজ, বি। সাপেক্ষ ও নিরপেক্ষ দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন। একটু আগেই আমি আলোচনা করলাম সাপেক্ষ দ্রব্য আর নিরপেক্ষ দ্রব্যের কথা ডেকার্ট বলেছেন। নিরপেক্ষ দ্রব্য হলো ঈশ্বর আর সাপেক্ষ দ্রব্য হলো মন ও জড়। তাহলে এখানে নাম চেয়েছে শুধু ডেকার্ট। পরে দ্রব্য হলো অবিভাজ্য, স্বয়ংক্রিয় এবং চেতন, এ কথা কে বলেছেন? এই যে দ্রব্য, স্বয়ংক্রিয়তা, অবিভাজ্য, মনাড, চিৎ পরমাণু, এই শব্দগুলির সঙ্গে লাইবনিজ যুক্ত, তাই এটা লাইবনিজ। এরপর 31 শূন্য স্থান রয়েছে একটা। মধ্যযুগের ধর্মদার্শনিক ড্যাশ আত্মহননকে ক্ষমার অযোগ্য অপরাধ বলে উল্লেখ করেছেন। থমাস অ্যাকুইনাস, সেন্ট আনসেলেস, সেন্ট অগাস্টিন, পিটার অ্যাবেলার্ড। এর সঠিক উত্তর হবে সি, সেন্ট অগাস্টিন। এরপর একটা স্তম্ভ রয়েছে, স্তম্ভটা দেখো, বাঁদিকে পিটার সিঙ্গার, দুর্খেইম, রিচার্ড বি ব্রান্ড, ডেভিড হিউম। ডান দিকে মোরাল প্রবলেমস, সুসাইড, অফ সুসাইড আর প্র্যাকটিক্যাল ইথিক্স। এই গ্রন্থগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবকটাই ইম্পর্টেন্ট, অবশ্যই এই গ্রন্থগুলি লিখে নিয়ে মুখস্থ করবে। পিটার সিঙ্গার প্র্যাকটিক্যাল ইথিক্স, প্র্যাকটিক্যাল ইথিক্স একের সঙ্গে ডি, কিন্তু এখানে একের সঙ্গে ডি কিন্তু একটাও নেই, একটাও নেই। তার মানে কি এখানে একটা অপশনও হবে না। তার মানে আমরা আগেই বলে দিলাম এই অপশনগুলির একটাও হবে না। ফাইনাল পরীক্ষায় যদি এরকম কোনো অপশন থেকে থাকে, তুমি যে কোনো একটাতে গোল করে দেবে, খালি দিয়ে দেবে, নম্বর পেয়ে যাবে। তো এটা আমরা যদি একবার মিলিয়ে দেখি, তাহলে দুর্খেইম কিন্তু সুসাইড গ্রন্থের রচয়িতা। তারপরে হলো ডেভিড হিউমকে আমরা জানি অফ সুসাইড। তাহলে আর একটা পড়ে থাকলো, সেটা হলো রিচার্ড বি ব্রান্ড, এটা হলো মোরাল প্রবলেমস। এটা এইভাবে তোমরা ম্যাচ করে নেবে, এখানে ভুল আছে 4টে। এরপর আমরা দেখব 33। দেখো, হারাকিরি কোন ধরনের আত্মহত্যার উদাহরণ? অদৃষ্টবাদী আত্মহত্যা, অহংবাদী আত্মহত্যা, অধপতনজনিত আত্মহত্যা, পরার্থবাদী আত্মহত্যা। এটা আমরা জানি হারাকিরির যে ঘটনা জাপানের, এটা পরার্থবাদী আত্মহত্যার মধ্যে পড়ে। এরপরে আবারও একটা স্তম্ভ মেলানো আছে, আমরা দেখব প্র্যাকটিক্যাল ইথিক্স। আর আছে এ স্যান্ড কাউন্টি আলমেনাক, এনভায়রনমেন্টাল ইথিক্স, তারপরে সুমা থেলোজিকা। আচ্ছা, আমরা প্রথমে দেখি প্র্যাকটিক্যাল ইথিক্স, এটা হলো পিটার সিঙ্গার। প্র্যাকটিক্যাল ইথিক্স পিটার সিঙ্গার যদি হয়, একের সঙ্গে বি এর ম্যাচ আমরা দেখে নেব একবার। এর ম্যাচটা 34। আচ্ছা, এই যে ডান দিকে রয়েছে দেখো, একের সঙ্গে বি আমরা দেখেছি। একের সঙ্গে বি যদি হয় তাহলে যে ডি এ আছে, একের সঙ্গে এ আছে, এটা হবে না। একের সঙ্গে ডি আছে, এটা হবে না। একের সঙ্গে এ আছে, এটা হবে না। একের সঙ্গে বি একটাতেই আছে, অতএব আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম, বাকিগুলি আর না মিলালেও চলবে। এরপর দেখো 35 হলো শাল পলাশের অরণ্যভূমি থেকে শুরু করে
অপার নক্ষত্র রাশি পর্যন্ত বিপুল ভুবন বিস্তারের পুরোটাই পরিবেশ নীতিবিদ্যার অংশ। কে বলেছেন? হোমস রলস্টন, অ্যালডো লিওপোল্ড, পিটার সিঙ্গার, আর্নেনেস। এটা বলেছেন হোমস রলস্টন। মনে রাখবে, এটা গুরুত্বপূর্ণ লাইন। পরে লাইবনিজের মতে সুপ্ত মনাড হলো চেতন পদার্থ, মানুষ, ঈশ্বর, অচেতন পদার্থ। সুপ্ত বলতে গেলে জড় থেকে জড় পদার্থের যে মনাড সেগুলিকে বলা হয় অচেতন পদার্থ। এরপর 37 বিবৃতি। কান্টের মতে কার্যকারণ সম্বন্ধের ধারণা আমাদের সমস্ত জ্ঞানের এক অপরিহার্য পূর্বশর্ত। ঠিক, কারণ এই ধারণা আগে থেকেই আমাদের মনে আছে বলেই আমাদের অভিজ্ঞতা সম্ভব হয়। এটাও ঠিক। তাহলে এর সঠিক উত্তর এ হবে, অর্থাৎ এ এবং আর উভয় সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা। এরপর আমরা দেখব 38। নিম্নলিখিত বাক্যগুলির সত্য মিথ্যা এর ভিত্তিতে নিচের 4টে বিকল্প আছে, বিকল্প আমাদের নির্ণয় করতে হবে। আমরা দেখব প্রথমে দেকার্তের মতে দেহ ও মনের ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে পিনিয়াল গ্রন্থিতে। হ্যাঁ, দেকার্তি তো বলেছেন যে আমাদের দেহের ক্রিয়া প্রতিক্রিয়া মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থিতে ঘটে। তাহলে এটা সত্য। এটা যদি সত্য হয়, এক সত্য। আমরা দেখে নিই, একের টি, এখানেও একের টি, এর নিচে দুটো এফ। তাহলে এই দুটো হবে না। এ আর বি এর মধ্যে সম্ভাবনা থাকলো। দুইটা দেখি আমরা। দেকার্তের মতে দেহ নিষ্ক্রিয়, মন সক্রিয়। দেহ নিষ্ক্রিয়, মন সক্রিয়। হ্যাঁ, দেহ মন সমস্যার মধ্যে এই আলোচনাটা আছে। দেহকে নিষ্ক্রিয় বলা হয়, মন সক্রিয়কে বলা হয়। তাহলে এটাও সত্য। তাহলে এটা যদি সত্য হয়, এখানে আমরা বি অপশনটা পেয়ে গেলাম। এ অপশনটা কিন্তু মিথ্যা বলা আছে, তাহলে এটা হবে না। তাহলে বি অপশন সঠিক। এরপর 39। কার্তেজীয় দ্বৈতবাদ বলা হয় ড্যাশ এর মতবাদকে। এটা দেকার্তের মতবাদকে কার্তেজীয় দ্বৈতবাদ বলা হয়। পরে সবশেষ প্রশ্ন, স্তম্ভ রয়েছে একটা, দেখে নেব। সতত সংযোগ তত্ত্ব, প্রসক্তি তত্ত্ব, লোকায়ত, কারণ। ইউইং, হিউম, ঘটনা, সাধারণ মানুষ। তাহলে আমরা যদি এটা ম্যাচ করি, সতত সংযোগ তত্ত্ব আমরা জানি এটা হিউম। তাহলে একের সঙ্গে বি এর ম্যাচ আমরা দেখে নিই। একের সঙ্গে বি এর ম্যাচ প্রথমে আছে, এই এটাতে এ, এটা সি। তাহলে এগুলি হবে না, তাহলে বাকিগুলি মেলানোর দরকারই হবে না আর। আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম। এইভাবেই তোমরা যেটা সঠিক সেটা ম্যাচ করে নেবে এবং যেগুলি ভুল সেগুলিকে ক্রস দিয়ে দেবে। তাহলেই দেখবে সঠিক উত্তরটি খুব সহজে পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আর তুমি কটা ঠিক করতে পারলে নিজে থেকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।